আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। পরিষ্কার বোঝা যাচ্ছে এনসিপির ভেতরে একটা চঞ্চলতা সৃষ্টি হয়েছে, যে এরা সকলে মিলে যুক্ত হয়ে বেশ কিছু পরিচিত মুখ যদি একত্র হতে পারেন, তাহলে বিএনপিকে যে কোনো ঝাঁকি দিলেই তারা এই দলটিকে নিয়ে বিকল্প শক্তি হিসেবে ক্ষমতার কেন্দ্রে চলে যেতে পারবেন। এনসিপিতে যে দলে দলে বিভিন্ন দল থেকে এসে ব্যক্তিবর্গ যুক্ত হবেন, এই খবরটা গত কয়েক সপ্তাহ ধরেই সংবাদ মাধ্যমে ছিল। সাধারণভাবে একটা সরকার নির্বাচিত হয়ে আসার পরপরই সরকার বিরোধী শক্তিগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে, মানে সরকার যখনও থিতু হয়ে বসেনি, সকল জায়গায় তাদের বিশ্বস্ত লোকদেরকে বসিয়ে সরকারকে একটা সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করেনি, এমন অবস্থাতেই সরকারকে টালমাটাল করে ফেলার একটা চেষ্টা করা হয়। এ দফাতেও যদিও বা একটা ভাগাভাগির নির্বাচনের মাধ্যমে বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি ভাগাভাগি করে একটা সংসদ সাজিয়ে বসেছে, কিন্তু বিশেষভাবে জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতারা এখনো মেনে নিতে পারছে না, ঠিক জামায়াতে ইসলামীর মতোই, যে বিএনপি একা ক্ষমতায় বসে তাদেরকে একেবারেই অগ্রাহ্য করছে। এমনকি গণভোটের রায়, জুলাই সনদ, তাদের এক রকমের প্রস্তাবনার মধ্যে, পরামর্শের মধ্যে যেসব সংস্কার প্রস্তাব বা অধ্যাদেশ সমূহ ইউনূস সরকার এনেছিল, সেগুলো বিএনপি সরকার পাশ করিয়ে নিতে রাজি হচ্ছে না। এ অবস্থায় ক্ষমতার ভাগ না পেয়ে এক রকমের অস্থির এবং চঞ্চল হয়ে উঠেছেন জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতারা। এরই মধ্যে আবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি একটা বিশ্লেষণ ছেপেছে, যেখানে তারা বলেছে যে নেপালে তো তরুণেরা ক্ষমতায় বসেছে এবং নেপালে সংসদে তরুণদের যে পরিমাণ প্রতিনিধিত্ব, বাংলাদেশের তরুণেরা কেন সেটা পেল না? বাংলাদেশের তরুণেরা হোঁচট খেলো কেন? কাজেই এই হোঁচট খাওয়া তরুণদের দলে সম্ভবত নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারা কিছুতেই থাকতে চাইছেন না। কারণ ভেবে দেখুন, নাহিদ ইসলাম না হয় চিফ হুইপ হয়েছেন, জামায়াতের সঙ্গে জোট গঠন করে সংসদে যেতে পেরে। হাসনাত আব্দুল্লাহ ভাগাভাগির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে এসেছেন, কিন্তু সার্জিস আলম ঠাঁই পান নাই সংসদে, ঠাঁই পান নাই, নির্বাচনে অংশই নিতে পারেন নাই আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার মতো প্রবল প্রতাপশালী জুলাইয়ের নেতা, এবং যিনি কিনা পুরো সময়টা জুড়ে শেখ হাসিনার পতনের পর থেকে মন্ত্রী পদে থেকে ক্ষমতার স্বাদ একবার পেয়ে গেছেন। সেই আসিফ মাহমুদ, সজীব ভুইয়াকেও এখন ক্ষমতার বাইরে দিন যাপন করতে হচ্ছে। সার্জিস আলমও সংসদে ঢুকতে পারেন নাই। এই অবস্থায় জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ করা ছাড়া, কিংবা আবারও তরুণদের সামনে একটা সুযোগ খুব শিগগিরই আসছে, এই আশাবাদের জন্য নিজেদেরকে প্রস্তুত করা ছাড়া জাতীয় নাগরিক পার্টির সামনে তেমন কোনো উপায় নাই। অন্যদিকে খুবই যেই ইঙ্গিত স্পষ্ট নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়াদের এসব চাঞ্চল্যে এবং এনসিপির ভেতরকার এসব অস্থিরতায়, যে যেসব পক্ষরা মিলে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনটাকে সফল করে তুলেছিলেন, সেই পক্ষগুলো এদেরকে বলছেন যে জামায়াত তাদের জন্য কোনো অপশন নয়। জামায়াতে ইসলামীকে বিএনপি সরকারকে ক্ষমতা থেকে ফেলে দিলেও তারা কোনো বিকল্প বলে মনে করেন না। কিন্তু এই যে জামায়াতের ভরণ পোষণ এবং প্রশিক্ষণে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, সার্জিস, হাসনাতদের মতো তরুণ নেতাদেরকে সামনে নিয়ে যে আন্দোলনটা অনুষ্ঠিত হলো, যেই রাজনৈতিক পক্ষটাকে জাতীয় নাগরিক পার্টির নামে গড়ে তোলা হলো, সেই পক্ষটিকে তারা বিএনপির বিকল্প হিসেবে দেখতে চান, এবং তারা এখনো তারেক রহমান সরকার গঠন করায় স্বস্তি পাচ্ছেন না। তারেক রহমানের সামনে যে কোনো বিকল্প নাই তাতেও স্বস্তি পাচ্ছেন না, কিন্তু বিকল্প হিসেবে আওয়ামী লীগকেও তারা আনতে রাজি নন। কাজেই সেই বিদেশি পক্ষটা, পশ্চিমা পক্ষ, কিংবা বাংলাদেশের শহীদুল আলম, বদিউল আলম মজুমদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইফতেখারুজ্জামান সহ বাংলাদেশের সুশীল সমাজের বক্তব্য হচ্ছে, এই তরুণদেরকে সংগঠিত হয়ে তৈরি থাকতে হবে, যাতে এরপর বিএনপিকে ধাক্কা দেওয়া মাত্র তারা গিয়ে ক্ষমতার কেন্দ্রে অধিষ্ঠিত হতে পারে। নাহিদ ইসলামরা কিন্তু এই ব্যাপারটা ঢাকাঢাকিও করছেন না। নাহিদ ইসলাম উমরা থেকে ফিরে স্পষ্টতই বললেন যে তিনি মনে করেন যে এই বিএনপি
বিএনপি সরকার যে জুলাইয়ের স্পিরিটকে, জুলাইয়ের যে প্রতিশ্রুতি সেগুলোকে ধারণ করছে না, গণভোটের রায় মানছে না, অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করছে না। এখন এমনকি ইউনূস, আসিফ নজরুল এদেরও আবারও পথে নেমে আসা উচিত। কাজেই মনে রাখতে হবে, ক্ষমতার কেন্দ্রে ছিল যে পক্ষটি, তার একটি অংশ জাতীয় নাগরিক পার্টি এখনো রাজনীতিতে সক্রিয়। ডক্টর ইউনূস গ্রামীণে ফিরেছেন, আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরেছেন, রিজওয়ানা হাসান বেলায় ফিরেছেন, তারা ছবি দিচ্ছেন তাদের সংস্থাগুলো থেকে বা কাজের জায়গায় ফিরে যেয়ে। কিন্তু মনে রাখতে হবে, ক্ষমতায় আবার ফিরতে তারা সকলেই প্রস্তুত আছেন এবং সেই সক্রিয় রাজনৈতিক পক্ষটিকে এখন গুছিয়ে নেওয়ার কাজ, দায়িত্ব হাতে নিয়েছে নাহিদ ইসলাম সহ তরুণ নেতারা। জাতীয় নাগরিক পার্টিকে যে প্রস্তুত হয়ে উঠতে হবে, উমরা থেকে ফিরে নাহিদ ইসলাম সে কথাটা তখন আরো স্পষ্ট করে বলেন যখন তিনি বলেন যে এ সরকার তো জাতীয় ঐক্যমত্যের সরকার ছাড়া বেশি দিন ক্ষমতায় শান্তিতে থাকতে পারবে না, কারণ খুব শিগগিরই জ্বালানির এই সংকটে অর্থনৈতিক মন্দা দেখা দেবে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে অর্থনৈতিক মন্দার মধ্যে জনমনে যে অসন্তোষ তৈরি হবে, তখন জাতীয় ঐকমত্যের মাধ্যমে সরকার পরিচালনা না করলে এই সরকার বিপদে পড়বে এবং মানুষ বিকল্প খুঁজবে। নাহিদ ইসলামদেরকে তাদের গুরুরা এই কথাটা পরিষ্কার বুঝিয়েছেন যে বৈশ্বিক যে পরিস্থিতি সেটাও অনুকূল এই বিরোধী রাজনৈতিক শিবিরকে শক্তিশালী করবার জন্য। একদিকে জামায়াতকে পশ্চিমা পক্ষ, ভারত কোনো বিকল্প বলে মনে করে না, অন্যদিকে বিএনপির প্রতি জন অসন্তোষ যখন তুঙ্গে উঠবে, মানে হামে একের পর এক শিশু মারা যাচ্ছে, শত শত শিশু মারা যাচ্ছে, টিকা ব্যবস্থাপনা কিংবা হাসপাতাল ব্যবস্থাপনা কোনো কিছুই তারেক রহমান সরকার, বিএনপি সরকার সামাল দিয়ে উঠতে পারবে এর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করতে হলো এক দফা, ব্যাপক সংকট সৃষ্টির মাধ্যমে। এরপর এই সংকট যখন আরো দীর্ঘায়িত হবে, ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ফলে, তখন সেই জ্বালানি সংকট কি করে সামাল দেবে বিএনপি সরকার, সে বিষয়েও তাদের কোনো পরিকল্পনা বা কোনো বিবেচনার কথা জানা যাচ্ছে না। এই অবস্থায় ওই পক্ষটি নিশ্চিতভাবে নাহিদ ইসলামদেরকে আশ্বাস দিচ্ছেন যে তারা যেন গুছিয়ে বসে থাকে, অপেক্ষা করে যে কোনো সময় আবারও রাজপথে আন্দোলন হলে যাতে বিকল্প হিসেবে তখন নাহিদ ইসলামরা দাঁড়িয়ে যেতে পারেন প্রবল শক্তি নিয়ে। এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া সম্প্রতি কথা বলেছেন যে গণভোটের রায় যে সরকার মানে না, সে সরকারকে তারা যেমন অবৈধ বলতে চান, তেমনি তারা স্পষ্ট করে বলেছেন আমরা কোনো সময় নেব না। আপনারা যেমন আমাদের সব অর্জন ধূলিসাৎ করে দেওয়ার জন্য সময় নিচ্ছেন না, আমরাও সময় নেব না। 69-এর অর্জন রক্ষা করা যায় নাই, 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে, 24-এর অর্জন রক্ষা না হলে আবার 26-27-এই এরকম যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। সেই কথা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি। তারা স্থানীয় নির্বাচন করতে চায়, কিন্তু বিএনপি এখন স্থানীয় নির্বাচন দিতে চায় না। কিন্তু তারা বোঝে দলে তাদের যথেষ্ট যোগ্য ব্যক্তিও নাই যাদেরকে তারা দর কষাকষি করে ভাগাভাগি করে ক্ষমতার বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারে। সে কারণে বিভিন্ন সিটি কর্পোরেশনের বেশিরভাগ গুলোতেই তারা তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে বটে, কিন্তু ধরুন ঢাকা দক্ষিণে কাউন্সিলর পদে যোগ্য প্রার্থীদের তারা আবেদনপত্র দিতে বলেছে। মানে জাতীয় নাগরিক পার্টি স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুত হতে চায়, কিন্তু ঢাকা দক্ষিণেই তারা দেখছে যে কাউন্সিলর পদে দেওয়ার মতো তাদের যথেষ্ট যোগ্য প্রার্থী নাই। কাজেই কোনো রাগঢাক না করে তারা প্রার্থিতার আবেদন পত্র দাখিল করতে অনুরোধ করেছে পত্রিকায় ঘোষণা দিয়ে। এই জাতীয় নাগরিক পার্টি এখন লোক খুঁজতে এতটাই মরিয়া হয়েছে যে তারা কিন্তু জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ করবার নামে জামায়াতে ইসলামীর আরো যেসব ভাগ আছে বিভিন্ন নামে, যেমন ধরুন 2020 সালে জামায়াতে ইসলামীর প্রথিতযশা নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বেরিয়ে তার সঙ্গে তাজুল ইসলাম, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, তারা বেরিয়ে এসে যে এবি পার্টি গঠন করলেন, আমার বাংলাদেশ পার্টি, যার এখন প্রধান মুখ ব্যারিস্টার ফুয়াদ আর মঞ্জু সাহেব। সেই এবি পার্টি নেতারা এসে যোগ দিলেন জাতীয় নাগরিক পার্টিতে। এরই মধ্যে
আপ বাংলাদেশ, যেই আপ বাংলাদেশ গঠিত হলো এনসিপি গঠিত হওয়ার পর, কারণ তখন নাহিদ ইসলামরা বললেন কিছুতেই তারা ছাত্র শিবিরের নেতাদেরকে জাতীয় নাগরিক পার্টিতে ঢোকাতে চান না, ঢুকিয়ে বিতর্কের মুখে পড়তে চান না। সেই কারণে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের দুই সভাপতি আলী আহসান জুনায়েদ আর রাফে সালমান রিফাত তখন আপ বাংলাদেশ গঠন করেছিলেন। এই রাফে সালমান রিফাত, এই আলী আহসান জুনায়েদ, এরা কিন্তু রীতিমতো পুরো জুলাই আগস্টের আন্দোলনে নাহিদ ইসলাম জনগণের সামনে এসে কি ভিডিও বার্তা দেবেন বা সামনে সমাবেশে দাঁড়িয়ে কি বলবেন সেসবের খসড়া করা থেকে শুরু করে ডক্টর ইউনূসের সঙ্গে যোগাযোগ পর্যন্ত সবকিছুই তারা করেছিলেন। অথচ এই এনসিপি শিবিরের কাছ থেকে দূরে থাকতে তাদেরকে ফেব্রুয়ারিতে দলে নেয় নাই। এখন আপ বাংলাদেশ বিলুপ্ত করে ছাত্র শিবিরের সব সাবেক নেতারা যে দল গঠন করেছিলেন তারা দলে দলে এসে যোগ দিয়েছেন এনসিপিতে। এনসিপিতে 44 জন যোগ দিয়েছেন এবি পার্টি, আপ বাংলাদেশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে। এবং এই যে 44 জনের যোগদান সেটাকে ব্রডার অ্যালায়েন্স বা বৃহত্তর ঐক্য হিসেবে অভিহিত করেছেন এনসিপির নেতারা। এনসিপি তাদেরকে 3 দল, প্ল্যাটফর্ম ও সংগঠনের 44 জন নেতা কর্মীকে ফুল দিয়ে বরণ করে নেন। পরিষ্কার বোঝা যাচ্ছে এনসিপির ভেতরে একটা চঞ্চলতা সৃষ্টি হয়েছে, যে এরা সকলে মিলে যুক্ত হয়ে বেশ কিছু পরিচিত মুখ যদি একত্র হতে পারেন তাহলে বিএনপিকে যে কোনো ঝাঁকি দিলেই তারা এই দলটিকে নিয়ে বিকল্প শক্তি হিসেবে ক্ষমতার কেন্দ্রে চলে যেতে পারবেন। এনসিপিতে যে দলে দলে বিভিন্ন দল থেকে এসে ব্যক্তিবর্গ যুক্ত হবেন এই খবরটা গত কয়েক সপ্তাহ ধরেই সংবাদ মাধ্যমে ছিল। ডেইলি ক্যাম্পাস প্রথম এই খবরটি করে যে এনসিপিতে রুমিন ফারহানা, জুনায়েদ, রাফে সহ অর্ধশত জুলাইয়ের পরিচিত মুখ যোগ দেওয়ার গুঞ্জন উঠেছে। 9 এপ্রিলের এই খবরটি অনুযায়ী কিন্তু এরই মধ্যে প্রায় অর্ধশত নেতাকর্মী যোগ দিয়েছেন বটে। যোগ দিয়েছেন আলী আহসান জুনায়েদ, রাফে সালমান রিফাতের মতো ছাত্র শিবিরের সাবেক শীর্ষ নেতারা। তবে এখনো রুমিন ফারহানা এনসিপিতে যোগ দেবেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি সম্প্রতি বলেছেন যে তাকে নাকি এনসিপি নেতারা বলেছিলেন যে আপা আসেন আমাদের সাথে দলে যোগ দেন, তবে তিনি হেসে বিষয়টা উড়িয়ে দিয়েছেন। রুমিন ফারহানা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠতে পারেন এনসিপির এই যে বিএনপির বিকল্প রাজনৈতিক শক্তি হয়ে ওঠার ক্ষেত্রে। আগামী দিনগুলোতে এনসিপির ছাতার তলে আরো অনেক রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ এসে যুক্ত হতে পারেন। বুঝতে অসুবিধা হওয়ার কথা না যে তাদের পেছনে নিশ্চিতভাবে এমন পৃষ্ঠপোষক আছেন যারা বলছেন বিএনপি সরকার খুব শক্তপোক্ত হয়ে বসবার আগেই তার টালমাটাল অবস্থাতেই তাকে টলিয়ে দেওয়া যায় কিনা এবং তার কাছ থেকে ক্ষমতার আরো হিস্সা আদায় করে নেওয়া যায় কিনা সে বিষয়টি পরখ করে দেখতেও এনসিপির আরো শক্তি সঞ্চয়, আরো লোকবল বৃদ্ধি ছাড়া সামনে কোনো গতি নেই। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আলোচনা নানা মহলে শোনা যাচ্ছে। বিশেষ করে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর মুক্তির পর থেকে এই আলোচনা নিয়ে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। আবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরের পর শেখ হাসিনার প্রত্যাবর্তনের ইস্যুটিও আলোচনায় উঠে এসেছে। আবার শেখ হাসিনা দিল্লিতে ডেকে নিয়ে দলের নেতাদের সাথে এবং অনলাইনে তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়মিত কথা বলছেন। দেশের 2-1টি পত্রিকায় শেখ হাসিনাকে বাদ দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব শেখ হাসিনা নিজেই নাকচ করে দিয়েছেন এমন খবরও প্রকাশিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের আলোচনায় প্রশ্ন উঠেছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি কিভাবে মাঠে নামবে। কেউ কেউ প্রশ্ন তুলছেন দলটি পুনর্গঠিত হয়ে মাঠে নামবে কিনা। আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা গেছে এরই মধ্যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো নতুন করে কমিটি দেওয়ার কাজ শুরু হয়েছে। এগুলো শেষ করে আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে একটি বড় ধরনের সিদ্ধান্ত খুব শিগগিরই আসতে যাচ্ছে। তার আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দিল্লি সফরে যাচ্ছেন। দিল্লিতে জয় ও তার মা শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করার পর দলটির নেতৃত্বে কারা আসতে পারেন তা ঘোষণা করা হতে পারে। দলটির অনেক নেতাই মনে করছেন শেখ হাসিনার হাতে মূল নেতৃত্ব থাকলেও
সজীব ওয়াজেদ জয়কে আনুষ্ঠানিকভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হতে পারে, যদিও তিনি গত কয়েক মাস ধরে আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছেন এমন তথ্য দলটির শীর্ষ নেতারা নিশ্চিত করেছেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। 2024 5ই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে বাংলাদেশের আওয়ামী লীগ তার ইতিহাসের সবচেয়ে দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তখন থেকে দলটির সভানেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন দিল্লিতে। দলটির অনেক শীর্ষ নেতা বিদেশে আছেন। অন্তর্বর্তী সরকারের আমলে দলটির কার্যক্রমের উপর নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। দলটির নেতাকর্মীদের জন্য ডেভিল হান্ট অপারেশনের নামে ব্যাপক ধরপাকড় চলে। বহু নেতাকর্মী এখনো জেলে আছেন। জনশ্রুতি আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির বহু সমর্থক বিএনপিকে ভোট দিয়েছিল। নির্বাচনের পর দেশের কমপক্ষে 30টি জেলা ও উপজেলায় হঠাৎ করে আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলতেও দেখা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত দেখা গেছে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনের জন্য যে অধ্যাদেশটি জারি করেছিল সেটি সংসদে আইন হিসেবে পাশ করে বিএনপি। তা নিয়ে দেশের নানা মহলে সমালোচনার মধ্যে হঠাৎ করে প্রায় 20 মাস ধরে কোনো খোঁজ খবর না পাওয়া সাবেক স্পিকার শিরীন শারমিনকে গ্রেপ্তার করে বিএনপি সরকার। গ্রেপ্তারের 6 দিনের মধ্যে জামিন পেয়ে মুক্তিও মেলে সাবেক স্পিকারের। তখনই নানা মহলে আলোচনা শুরু হয় নির্বাচনের আগে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের যে আলোচনা শুরু হয়েছিল সেটি বাস্তবায়নের জন্য শিরীন শারমিনকে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে দেশের 2-1টি পত্রিকায় এমন খবরও ছাপা হয় শেখ হাসিনা যেহেতু দিল্লিতে আছেন তাই ভারত সরকারই রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছিল। যদিও আমাদের যাচাই এ ধরনের তথ্যের সত্যতা মেলেনি। এরই মধ্যে দিল্লি সফরে গিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তাদের এই সফরে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে ভারতের পক্ষ থেকে বিস্তারিত কিছু তখন বলা হয়নি। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেসব বিষয়ের কথা বলা হয়েছিল তার মধ্যে একটি ছিল শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যু। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্তর্বর্তী সরকারের আমলে শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দিয়েছিল। শেখ হাসিনা আমলে হওয়া ভারত ও বাংলাদেশের মধ্যকার বন্দি প্রত্যাবর্তন চুক্তির অধীনে বাংলাদেশ সরকার এ নিয়ে 3 বার শেখ হাসিনার জন্য ভার্বাল নোট দিল। সবশেষ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন তারা বাংলাদেশের পক্ষ থেকে একটি অনুরোধ পেয়েছেন এবং সেটি যাচাই বাছাই করছেন। যদিও একই রকম বক্তব্য তিনি অন্তর্বর্তী সরকারের আমলেও দিয়েছিলেন। তারপর থেকে বাংলাদেশের কিছু গণমাধ্যমে আবারও রিফাইন্ড আওয়ামী লীগের ইস্যুটি আলোচনায় উঠে আসে। এ নিয়ে নানা ধরনের খবর প্রকাশিত হতে থাকে। একটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয় শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন নেতৃত্ব আনার প্রস্তাব ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছিল নির্বাচনের আগে এবং শেখ হাসিনা সেই প্রস্তাবে রাজি হননি। অন্তর্বর্তী সরকার আমলে এই রিফাইন্ড আওয়ামী লীগের বিষয়টি আলোচনায় উঠে আসে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর এক ফেসবুক পোস্টের পর। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা বলছেন শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগের নেতৃত্ব পুনর্গঠনের আলোচনা শোনা গিয়েছিল। এমনকি আওয়ামী লীগের যেসব নেতা ভারতে আছেন তাদের সাথেও এ নিয়ে অনেকে আলোচনা করেছিলেন। দলটির একাধিক শীর্ষ নেতা দাবি করেছেন এই ধরনের আলোচনা বা প্রস্তাব শুরু থেকে তাদের কাছে মনে হয়েছে -2 ফর্মুলা বাস্তবায়নের নতুন কৌশল। দলের নেতারা দাবি করেছেন এই মুহূর্তে দলের সাংগঠনিক যে অবস্থা তাতে দলটি শীর্ষস্থানে শেখ হাসিনার বাইরে কাউকে দলের নেতাকর্মীরা মেনে নেবেন না। তাছাড়া দিল্লি থেকে শেখ হাসিনা গত 2 বছর ধরে নেতাদের ডেকে নিয়ে মুখোমুখি বৈঠক করেছেন। সবশেষ গত 15ই এপ্রিল বাংলাদেশের ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান সহ 7 জনকে দিল্লির ডেকে নিয়ে কথা বলেছেন, তাদের বেশ কিছু নির্দেশনাও দিয়েছেন। বাংলাদেশে থাকা দলটির নেতাকর্মীদের সাথে শেখ হাসিনা নিয়মিত অনলাইনে কথা বলছেন। এর মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের অনেকগুলো জেলা, থানা ও উপজেলা পর্যায়ের কমিটি দেওয়া হয়েছে। দলটির 3 জন সাবেক সংসদ সদস্য প্রশ্ন রেখেছেন যদি বিভিন্ন মহল থেকে শেখ হাসিনার কথা বলা হবে তাহলে শেখ হাসিনা প্রায় প্রতিদিন একটি করে কমিটি দেওয়ার পর তাদের সাথে কেন কথা বলছেন। আবার শেখ হাসিনা আছেন দিল্লিতে, তিনি আছেন
ভারত সরকারের কড়া নিরাপত্তা ব্যবস্থায়। যদি শেখ হাসিনাকে মাইনাস করার প্রস্তাব ভারত সরকারের দিয়ে থাকে, তাহলে ভারত সরকারের কড়া নিরাপত্তার মধ্যে আওয়ামী লীগের সংসদ সদস্যরা কিভাবে শেখ হাসিনার সাথে বৈঠক করছেন, এমন প্রশ্ন রেখেছেন দলটির সম্পাদক পরিষদের 2 জন সদস্য। সূত্রগুলো বলছে, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কমিটিগুলো ঘোষণার কাজ খুব শিগগিরই শেষ হয়ে যাবে। এরপর আওয়ামী লীগের কমিটিগুলো পুনর্গঠন করা হবে। এর মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয়ের আমেরিকা থেকে দিল্লি যাওয়ার কথা রয়েছে। এপ্রিল মাসের শেষে কিংবা মে মাসের প্রথম দিকে তিনি দিল্লি যেতে পারেন। দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছে, শেখ হাসিনার হাতেই দলটির শীর্ষ নেতৃত্ব থাকছে, তবে সজীব অজিত জয় গুরুত্বপূর্ণ পদ ও দায়িত্ব পেতে যাচ্ছেন। একাধিক সূত্রে জানা গেছে, সজীব অজিত জয় যে দলটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন সেটি প্রায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের নির্বাচনের পরপরই। গত মাসের শুরুর দিকে সজীব অজিত জয় আওয়ামী লীগের 15 থেকে 25 জন সাবেক সংসদ সদস্যের সাথে অনলাইনে বৈঠক করেন। বৈঠকটি সঞ্চালনা করেছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল। ওই বৈঠকে জয় আনুষ্ঠানিকভাবে দায়িত্বে আসার ইঙ্গিতও দিয়েছিলেন। বৈঠকটিতে ছিলেন এমন 3 জন সংসদ সদস্য জানিয়েছেন, এরপর থেকে সজীব অজিত জয় নিয়মিত সংসদ সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের বেশ কিছু নির্দেশনা দেন। সবশেষ গত 15 এপ্রিল যে 7 জন সাবেক এমপি শেখ হাসিনার সাথে দেখা করেছেন, তাদের ওই বৈঠকেও জয়ের রাজনীতিতে আসার বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে ছিলেন এমন 3 জন সাবেক এমপি বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী তাদের জানিয়েছেন সজীব অজিত জয় দলটির জন্য কাজ করে যাচ্ছেন। সূত্রগুলো বলছে, গত কয়েক মাস ধরে দলের অপেক্ষাকৃত তরুণ নেতাদের সাথে একদিকে শেখ হাসিনা এবং অন্যদিকে তার ছেলে জয় বৈঠক করছেন। এইসব বৈঠক থেকে নেতাদের ধারণা হলো, দলের অপেক্ষাকৃত বয়স্ক ও সিনিয়র অনেক নেতাকে সরাসরি নেতৃত্ব থেকে বাদ দেওয়া হতে পারে। তাদেরকে সরাসরি নেতৃত্ব থেকে সরিয়ে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে রাখা হতে পারে। আর যেসব নেতার বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতি সহ নানা ধরনের অভিযোগ আছে, তাদেরকে দল থেকে পুরোপুরি ছাঁটাই করে ফেলার চিন্তা ভাবনাও আছে। আওয়ামী লীগের এখনকার যে কমিটি, তাতে সম্পাদক পরিষদ আছে 34 জন, সাধারণ সম্পাদক 1টি, 4টি যুগ্ম সাধারণ সম্পাদক, 8টি সাংগঠনিক সম্পাদক ও 21টি বিষয়ভিত্তিক সম্পাদক পদের অনেকগুলো পরিবর্তন আসছে, এমন ইঙ্গিত পাওয়া গেছে দলটির নেতাদের কাছ থেকে। এছাড়া আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি মণ্ডলীর মোট সদস্য সংখ্যা 19 জন। এসব পদেও বেশ বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা আছে। সূত্রগুলো বলছে, যেহেতু শেখ হাসিনা দিল্লিতে আছেন এবং আওয়ামী লীগের অনেক নেতাও ভারতে আছেন, সে কারণে শেখ হাসিনা ও আওয়ামী লীগের ইস্যুটি নিয়ে বাংলাদেশ সরকারের সাথে ভারত সরকারের যে পর্দার আড়ালে আলোচনা হচ্ছে কিংবা হবে, সেটি এখন ওপেন সিক্রেটের বিষয়। বিষয়গুলো এমন যে ভারত কিংবা বাংলাদেশ কোনো সরকারি বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলবে না। ভারতের কূটনৈতিক সূত্রগুলো বলছে, আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে খলিলুর রহমানের সফরের একটি ফলো আপ বৈঠক ভারত বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ে অনুষ্ঠিত হতে পারে। সেটি হতে পারে দিল্লিতেই। তার আগে দিল্লি যেতে পারেন সজীব অজিত জয়। আওয়ামী লীগের অন্য একটি সূত্র বলছে, ঈদুল আজহার আগে কমিটিগুলো চূড়ান্ত করে ফেলতে চায় দলটির শীর্ষ নেতৃত্ব। ঈদের পর দলটি মাঠে নামতে চায়, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে। এসব কিছু চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে সজীব অজিত জয়ের ভারত সফরের পর। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন।